সরকারের কি উদ্দেশ্য এই বিল আনার পেছনে এবং বিরোধীদের আপত্তির কারণ কি? উদ্দেশ্য তো আপাত দৃষ্টিতে খুব ভালো। যেভাবে বলা হয়েছে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত এই বিলের আওতায় আসবেন, কোনো কারণে গ্রেপ্তার হয়ে 30 দিন কারাবাস করলে তাকে বাধ্যতামূলকভাবে সরিয়ে দেওয়া যাবে তার পদ থেকে, যে মন্ত্রী হোক আর যে মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক। এটা অতি মহৎ উদ্দেশ্যে মানে করা হচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু এই তদন্তটা করবে কারা? করবে তো সেই কেন্দ্রীয় সরকারের যে এজেন্সি আছে, যে দুটো ইডি এবং সিবিআই, তারা তদন্ত করবে এবং তারা তদন্ত করে কেন্দ্রীয় সরকারই এই বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি গত 10 বছরের ইতিহাসের দিকে তাকাই, আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসের দিকে, এরা কারা কারা এই তদন্ত করছে? তদন্ত কাদের বিরুদ্ধে তদন্ত হয়েছে? সমস্ত তদন্তই হয়েছে শেষ পর্যন্ত বিরোধী নেতাদের বিরুদ্ধে। এই বিজেপি নেতাদের বিরুদ্ধে যত অভিযোগ উঠেছে, দুর্নীতির অভিযোগ উঠেছে, তার কি একটারও তদন্ত হয়েছে? আমরা দেখেছি যে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তাদের হেমন্ত সোরেনকে, অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী থাকা অবস্থাতেই গ্রেপ্তার করা হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়ে গেছেন, পরে হেমন্ত সোরেন সমস্ত অভিযোগ থেকে মুক্ত হয়ে গেছেন। কিন্তু একজনও বিজেপির নেতা মন্ত্রী তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে? মহারাষ্ট্রের অভিযোগ উঠেছে দেবেন্দ্র ফাডনবিসের বিরুদ্ধে, সরকার পক্ষে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের কিন্তু কোনো তদন্ত হয়নি, ইডি সিবিআই কিচ্ছু করেনি। সমস্ত এমনকি পশ্চিমবঙ্গের দিকে আমরা যদি তাকাই, আমরা দেখতে পাবো এরকম রাজনৈতিক নেতারা রয়েছেন, এমপিরা রয়েছেন, যাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে যেই তারা দল পরিবর্তন করেছেন, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে চলে গিয়েছেন, তদন্ত বন্ধ হয়ে গিয়েছে, তদন্ত ঝুলে রয়েছে। নারদা মামলায় সবাই গ্রেপ্তার হয়েছিলেন একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া, কারণ শুভেন্দু অধিকারী ততদিনে দল বদল করে বিজেপিতে চলে গিয়েছেন। এই ধরনের উদাহরণ অজস্র রয়েছে এবং সেই জন্যই সন্দেহ করার যথেষ্ট কারণ রয়েছে। এটা আসলে কেন্দ্রীয় সরকারের হাতে একটা নতুন টুল, নতুন হাতিয়ার হতে যাচ্ছে, যেটা ব্যবহার করে তারা বিরোধীদের আরো হেনস্থা করবে। যে সমস্ত রাজ্যে ভোটে জিতে বিজেপি ক্ষমতায় আসতে পারছে না বা পারলো না, যেমন পশ্চিমবঙ্গে বা যেমন ঝাড়খণ্ডে, সেখানে এটা তাদের হাতে একটা অস্ত্র হবে যে বিরোধী রাজনৈতিক নেতাদের ক্ষমতাচ্যুত করা। আমাদের দেশের সংবিধানের এর যদি প্রয়োজন থাকতো তাহলে সংবিধান প্রণেতারা এই ব্যবস্থা করে রাখতেন। এখনো ব্যবস্থা রয়েছে যে তার নেই তা নয়, কিন্তু সাধারণভাবে এদের বিরুদ্ধে, এই উচ্চ পদাধিকারীদের বিরুদ্ধে, বিশেষ করে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, এদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে, তাদের যদি মুখ্যমন্ত্রীদের যদি গ্রেপ্তার করা হয় এবং 30 দিনে কারাবাস করলে তাদের ক্ষমতাচ্যুত করা যায়, তাহলে একটা নতুন হাতিয়ার হয়ে যাবে। সেই জন্যই বিরোধীদের এত আপত্তি। যেখানে ভোটে জিতলে অসুবিধা হবে, ভোটে জিতলে তারা ক্ষমতায় আসতে পারবেন না, সেখানে তারা এই অস্ত্র ব্যবহার করবে। এই আশঙ্কাতেই তারা গতকাল লোকসভায় এত গন্ডগোল করেছেন। এবং আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এই আশঙ্কার যথেষ্ট কারণ আছে। বিশেষ করে সম্প্রতিকালে গত 15 বছরে এই বিজেপি সরকারের আমলে, গত 11 বছরে বিজেপি সরকারের আমলে যেভাবে ইডি সিবিআই কে ব্যবহার করা হয়েছে, সেটা মনে করা যথেষ্ট। তো আমরা দেখেছি যে একই সময় বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও দেখেছি যে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, এই যে সংস্কারের চেষ্টা, দুর্নীতি দমনের চেষ্টা, সেখানে কিন্তু বিজেপির দিকেও অভিযোগের আঙুল উঠছে। আমরা যদি হেমন্ত বিশ্ব শর্মার কথা জানি, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠেছিল। বিজেপি অভিযোগ এনেছিল, সে সময় তিনি কংগ্রেসে ছিলেন, তারপর তিনি বিজেপিতে চলে এলেন, আর কোনো অভিযোগ নেই, কোনোভাবেই আর সেই সমস্ত অভিযোগ তুলে আনা হয় না। তেমনি অজিত পাওয়ার মহারাষ্ট্রে, তার বিরুদ্ধেও স্বয়ং প্রধানমন্ত্রী কত 70,000 কোটি টাকা সম্ভবত এরকম একটা দুর্নীতির অভিযোগ এনেছিলেন। তারপর তিনি এই মুহূর্তে ভুল বদল করেছেন, সুতরাং তার বিরুদ্ধেও আর কোনো তেমন দেখা যায় না, তিনি এখন বিজেপির সঙ্গেই রয়েছেন। তো এই সব মিলিয়ে সত্যি দুর্নীতি দমনে কতটা উদ্দেশ্য এবং কতটা যেভাবে এই হাতিয়ার হিসেবে ইডি সিবিআই কে ব্যবহার করা হয়, সেটা কতটা করা হবে, মিসইউজ কতটা করা হবে, সত্যি সেই প্রশ্ন থাকছে এবং আশঙ্কার কারণ তো রয়েইছে।
দেখো সোফিয়া, আমাদের এখানে দুর্নীতি নেই তা নয়, এবং বিরোধী রাজনৈতিক দলের নেতারাই দুর্নীতি মুক্ত, কোনো দুর্নীতি তারা কখনো করেননি সে কথা তো আমি বলতে পারবো না, সে কথা কেউই বলতে পারবেন না। তদন্তের নিশ্চয়ই প্রয়োজন আছে, কিন্তু যে উদ্দেশ্যে এই আইনগুলো প্রণয়ন করা হয়েছিল, এই সংস্থাগুলোকে গঠন করা হয়েছিল সিবিআই বা ইডি, তার থেকে চূড়ান্ত অপব্যবহার আমরা লক্ষ্য করছি, একপেশে ব্যবহার আমরা লক্ষ্য করছি। যেখানে যে ইডি যে এতগুলো কেস করছে, এত গ্রেপ্তার করছে, এত মামলা করছে, এত রেড করছে, ইডির সাকসেসফুল প্রসিকিউশন রেট আমার যতদূর মনে পড়ছে, এই মুহূর্তে আমার কাছে ফিগার হাতে নেই, 3 থেকে 4% মতো, তার বেশি নয়। তারা গ্রেপ্তার করছে, তারা দিনের পর দিন আটকে রাখছে, এবং সাধারণ মানুষকে, সাংবাদিকদের উপরে যে আচার আচরণ ব্যবহার করা হচ্ছে, সেখানেও আমরা দেখেছি যে এইভাবে তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স অথরিটি, এদের ব্যবহার করে যে কাজগুলো করা হয়েছে, অনেক ক্ষেত্রে পরবর্তীকালে সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয়ে তারা বেরিয়ে এসেছেন। আমি একটা উদাহরণ দিই, সংবাদ মাধ্যমে একটা বড় উদাহরণ দিই। এনডিটিভি সংস্থা, তার প্রধান ছিলেন প্রণয় রায়। তাদের এমন ভাবে অভিযুক্ত করা হলো, তাকে এবং তার স্ত্রী সংস্থার রাধিকা রায় সংস্থার প্রশাসনিক প্রধানকে, তাদের বিদেশে যাওয়া আটকে দেওয়া হলো, তাদের শেয়ার কিনে দেওয়া হলো, তারা বাধ্য হলেন তাদের কোম্পানিটিকে হস্তান্তর করতে। এনডিটিভির চরিত্র রাতারাতি বদলে গেল, সেটা দেশের একটা বৃহৎ শিল্পগোষ্ঠীর চ্যানেল হয়ে গেল, এবং তারপর এত বছর পর এখন কিন্তু সম্পূর্ণ কলঙ্কমুক্ত হয়ে প্রণয় রায় বেরিয়ে এসেছেন। শুধু তার হাত থেকে চ্যানেলটি চলে গেছে, এবং দেশের মানুষ তার ফলে একটা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম হারিয়েছে। এই হচ্ছে বাস্তব ব্যবস্থা। অরূপ বলছেন আমাদের দেশে গণতন্ত্রের খুব খারাপ অবস্থা, কেন্দ্রের সরকারের চালিকা শক্তি আরএসএস, এরা যুক্তরাষ্ট্র কাঠামো বিশ্বাস করে না, তাই এগুলো ঘটছে। মানুষকে মোহ ত্যাগ করে যুক্তিবাদী হতে হবে। খুবই ভালো আহ্বান, কিন্তু মানুষ তো মানে মোহ ত্যাগ করে যুক্তিবাদী হবে বললেই তো হওয়া যায় না। বহু মানুষ যে কথা বলেন, প্রধানমন্ত্রী যে কথা বলেন, বহু মানুষ যে কথা প্রচার করে, সে কথা বহু মানুষ বিশ্বাস করে। এটাই তো হয়ে গেছে আজকালকার দিনের কথা যদি বলা যায়, এই সময়ের কথা যদি বলা যায়, এটা হচ্ছে সময়ের একটা লক্ষণ। বারবার বহু মানুষ একই কথা বললে তা মানুষ বিশ্বাস করে। বহু মানুষ এখন বিশ্বাস করেন যে মহাত্মা গান্ধীর দেশের স্বাধীনতা আন্দোলনে কোনো অবদানই নেই, দেশের যা কিছু দুর্বলতা, যা কিছু এখন খারাপ অবস্থা, তার জন্য জওহরলাল নেহরু দায়ী, সমস্ত কিছু উনি করে গিয়েছেন, কারণ বেশি মানুষ সেটা প্রচার করছে, বেশি মানুষকে সেটা বিশ্বাস করানো হচ্ছে। সুতরাং ইডির সাফল্যের হার উনি বলছেন 1% কম, অনেকগুলো প্রসিকিউশন সে পর্যায়ে শেষ হয়নি। সৌমিত্র দে বলছেন স্বাধীনতার পর যত সরকার কেন্দ্রে হয়েছে, মোদী সরকারের মতো কোন সরকার ইডি সিবিআই কে এত বাজেভাবে দলীয় স্বার্থে ব্যবহার করেনি। যে সরকারে থাকে সে ব্যবহার করে, এত বাজেভাবে কেউ করেনি, তাই কোর্ট খুব বিরক্ত ইডি সিবিআই নিয়ে। তিনি বলছেন সুপ্রিম কোর্ট, বিভিন্ন রাজ্যে হাইকোর্ট প্রতিদিন ইডি সিবিআই কে কানমলা দিচ্ছে, সামান্য লজ্জা শরম থাকলে মোদী পদত্যাগ করতে। মোদী তো সরাসরি পদত্যাগ করার কথা বলছে না, ইডি সিবিআই কে যেভাবে ব্যবহার করা হচ্ছে, অবশ্যই আদালতে তারা ভর্ৎসিত হচ্ছে, তিরস্কৃত হচ্ছে, কিন্তু তাদের কি করবেন তারা? তাদের যদি রাজনৈতিক নেতৃত্ব তাদের যে নির্দেশ দিচ্ছে, তাদের কর্তৃপক্ষ তাদের যে নির্দেশ দিচ্ছে, সে পথেই তাদের চলতে হচ্ছে, কোনো উপায় নেই, সেটাই তাদের একমাত্র কাজ। অন্য কিছু করলে তাদের চলবে না, তাই তারা সে কথা করে যেতে বাধ্য হচ্ছে। আসলে এই সিবিআই তো আগেও ছিল, ইডির ক্ষেত্রে অবশ্য আইন নতুন করে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে। এই যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে, এটা তো শুধু আইনের ব্যাপার না, আইন কিভাবে প্রয়োগ করা হচ্ছে তার ব্যাপার। আমরা বারবারই একথা নানা অনুষ্ঠানে বলে এসেছি, আজকে একই সুরে বলবো, আইনের কোনো দুর্বলতা নেই, আইনের কোনো অভাব নেই আমাদের দেশে। আইনে প্রয়োগ কিভাবে করা হবে? আপনি আইনে প্রয়োগ করার সময় শুধু এক চোখ দিয়ে দেখবেন, অন্য চোখটা বন্ধ করে রাখবেন। আপনি শুধু বিরোধীদের দুর্নীতি দেখবেন, আপনি শাসক পক্ষের কোনো দুর্নীতি দেখতে পাবেন না, শাসক দলের কোনো দুর্নীতি দেখতে পাবেন না। এই একচক্ষু ব্যবহার, এই একপেশে ব্যবহার, সেটাই যাবতীয় সমস্যার মূলে রয়েছে বলে মনে করা হচ্ছে। এবং এর ফলে যে কথাটা বিরোধীরা বলছেন, আমাদের তো যে ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তার উপরেও আঘাত আসছে বলে বিরোধীরা বলছে।